হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ লার্নিং ইংলিশ। আর তোমরা জানো তোমাদের কিন্তু এই মুহূর্তে মাধ্যমিক পরীক্ষা চলছে এবং তোমরা বাংলা এবং ইংরেজি পরীক্ষা অলরেডি কমপ্লিট করে ফেলেছো। তো আজকের ভিডিওতে আমি তোমাদের 2025 সালের মাধ্যমিক ইংলিশ কোশ্চেন পেপারের সমস্ত অ্যান্সারগুলো দেখিয়ে দেবো, যাতে তোমরা যারা পরীক্ষা দিয়েছো তাদের মনে যদি কোনো উত্তর নিয়ে ডাউট থাকে সেই ডাউটগুলো ক্লিয়ার হতে পারে। ঠিক আছে, তো চলো দেখি এবারের মাধ্যমিকে কি প্রশ্ন এসেছিল এবং কোন উত্তরগুলো লিখলে অ্যান্সারগুলো আমাদের সঠিক হতো। তো তোমরা যারা আমার ভিডিও দেখো বা আমার সাজেশন যারা ফলো করেছো তারা কিন্তু জানো আমি তোমাদের তিনটে সিন কিন্তু করে যেতে বলেছিলাম এবারের জন্য। যেটা ভীষণ গুরুত্বপূর্ণ ছিল সেটা হচ্ছে দ্য সি, দ্য ক্যাট এবং দ্য স্নেইল। তার মধ্যে থেকে তোমরা দুটো কমন পেয়ে গিয়েছো, একটা এবারে এসছে ক্যাট থেকে প্রোজ এবং পোয়েম থেকে এসছে সি ফিভার। তো ক্যাট থেকে কোন অ্যান্সারগুলো সঠিক হবে এমসিকিউ এর সেটা আমরা এবার একটু দেখে নিই। তো এমসিকিউ এর প্রথম প্রথম প্রশ্ন আমাদের দিয়েছিল দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য। এই ক্যাটটা কার প্রতি বেশি সে সিভিল ছিল, ঠিক আছে, বেশি ভদ্র ছিল। তো এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে গেস্ট অফ দ্য ফ্যামিলি। তোমরা যারা টেক্সট পড়েছো তারা কিন্তু অবশ্যই জানো এটার অ্যান্সার 4 দাগ। নেক্সট দিয়েছে অ্যাট টি টাইম দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু। তো এই প্রশ্নটার অ্যান্সার হবে 3 দাগ, গেট হিজ শেয়ার অফ ফুড। নেক্সট এমসিকিউ ছিল সামটাইমস, মাঝে মাঝে দ্য গেস্ট স্টুপস ডাউন, সে মাথা নত করতো, অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট ইনস্টেড অফ, কি করার পরিবর্তে না অফারিং ফুড, তাকে খাবার দেওয়ার পরিবর্তে। তো এটার অ্যান্সার হয়ে যাবে সি এর দাগেরটা 1। নেক্সট দ্য পারিং ক্যাট, পারিং ক্যাট বলতে ম্যাও ম্যাও করা বিড়াল, রাবস হিমসেলফ এগেইনস্ট দ্য লেগস অফ দ্য, কার পায়ে গিয়ে গা ঘষত, মেম্বার্স অফ দ্য ফ্যামিলি, এটা হবে এর সঠিক উত্তর। সেই ফ্যামিলি মেম্বারদের পায়ে সে তার গা ঘষত বিড়ালটা। ইয়ের দাগের এমসিকিউ দিয়েছিল যে উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেইন ইন আইস, ঠিক আছে, চোখে যন্ত্রণা এবং জল নিয়ে দ্য গেস্ট অ্যাফেক্টস টু বি ভেরি মাচ, এটার অ্যান্সার কিন্তু হবে অ্যামিউজড। দু একটা এর সঠিক অ্যান্সার। তো আশা করি তোমরা কিন্তু ঠিকঠাকই লিখেছো। তো এবারে দেখি কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, মানে কমপ্লিট সেন্টেন্স করতে দিয়েছিল। প্রথমে লেখা আছে দ্য গেস্ট উইশেস টু, সে কি চায় না কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। তো দেখো এর অ্যান্সারটা কোথায় আছে, এর অ্যান্সার কিন্তু আমাদের প্রথম থেকে খুঁজে লিখতে হবে। এই যে লেখা আছে কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, তো এটা হবে এর সঠিক উত্তর। এরপরে 2 দাগে দিয়েছিল পুটিং আপ হিজ ক্ল, তার থাবা বা নখ বের করে দ্য ক্যাট, সে কী করতো না রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ কোয়াইটলি বাট ফার্মলি। আমরা এর উত্তরটাও কিন্তু এখান থেকে পেয়ে যাব। দেখো এখানে লেখা রয়েছে যে পুট আপ হিজ ক্লস অ্যান্ড কোয়াইটলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ। ঠিক আছে, এটাকে আমরা জাস্ট একটু সাজিয়ে লিখেছি। তোমরা যেভাবেই লেখো না কেন এর উত্তরগুলো যদি আমি যেভাবে দিয়েছি সেই রকম যদি হয় বা মিনিংটা যদি একই থাকে, তোমাদের কিন্তু নাম্বার তোমাদের দেবে বা তোমরা কিন্তু নাম্বার পাবে এটাতে। ঠিক আছে, কোনো রকম এলোমেলো যদি হয় চিন্তা করার দরকার নেই, সেন্টেন্সটা ঠিক থাকলে নাম্বার দেবে। দ্য ক্যাট রিটায়ার্স টু এ সেফ ডিস্টেন্স টু, কিসের জন্য সে নিজেকে একটু দূরে রাখে নিজেকে না, টু এর পরে আমাদের ভার্ব দিতে হবে সেভ হিমসেলফ ফ্রম বিং কিকড অফ বাই দ্য বুট অফ দ্য গেস্ট, ওই গেস্টের পায়ের থেকে লাথি খাওয়ার হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য। তো এটা হতো এর সঠিক উত্তর। এরপরে দিয়েছে আমাদের ট্রু ফলস, যেমনটা দিয়ে থাকে প্রত্যেক বছরই। তো ট্রু ফলসের প্রথমে দিয়েছে দ্য গেস্ট ওয়াজ অ্যামিউজড, গেস্টটা ওয়াজ অ্যামিউজড বলতে সে আনন্দিত হয়েছিল হোয়েন দ্য ক্যাট র্যাক্ট ইন দ্য লেগ, যখন তার পায়ে আঁচড়িয়ে নেয়। তো বুঝতে পারছো এটা কিন্তু ভুল আছে, সে মোটেও কিন্তু খুশি হয়নি, সে তার চোখে জল চলে এসেছিল রাগেতে। তো এটার অ্যান্সারটা হবে ফলস, অর্থাৎ এফ লিখতে হবে আমাদের। আর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা ওখান থেকে পেয়ে যাব। ওদিকে ছিল, দেখো আমি তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমাদের এখান থেকে লিখতে হবে সো উইথ টিয়ার্স অফ রেজ ইন অ্যান্ড পেইন ইন হিজ আইস হি এফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড, এটা তোমরা লিখবে এখানে। নেক্সট এমসিকিউ দিয়ে নেক্সট ট্রু ফলস দিয়েছিল দ্য ফ্যামিলি মেম্বার্স ওয়ার নট অ্যাশেমড অফ দ্য বিহেভিয়ার অফ দ্য ক্যাট, এই ক্যাটটার আচরণে ওই পরিবারের সদস্যরা তারা কিন্তু মোটেও লজ্জিত হয়নি। তো এটা কিন্তু ঠিক হবে, কারণ তারা আরও বলছিল বাহ খুব বুদ্ধিমান ক্যাটটা, তোমরা যারা পড়েছো তারা কিন্তু জানো এটা। তো এটার অ্যান্সার লিখতে হবে এখান থেকে দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস ইজেন্ট ইট সুইট অফ হিম ইজেন্ট হি ইন্টেলিজেন্ট। ঠিক আছে, এটা যদি তোমরা লেখো এটা কিন্তু ঠিক হবে যদি তোমরা এই সাপোর্টিং স্টেটমেন্টটা দিয়ে থাকো। এরপরে তোমাদের দিয়েছিল পোয়েম, যেটা হচ্ছে সি ফিভার, আর তার সঠিক অ্যান্সারগুলো আমরা দেখে নেই এমসিকিউ এর। যে ডিউরিং হিজ জার্নি দ্য পোয়েটস শিপ উইল বি গাইডেড বাই, এটার অ্যান্সার হবে দ্য স্টার। নেক্সট এমসিকিউ I must go down, this line expresses the poet's
কি এক্সপ্রেস করছে এই লাইনের দ্বারা, না ডিটারমিনেশন টু গো অন সি ভয়েজ, সমুদ্রে যাওয়ার যে তার একাগ্রতা সেটাকে কিন্তু বোঝাচ্ছে। দ্য লিভিং ক্রিয়েচার্স মেনশনড ইন দ্য পোয়েম আর, তো এই প্রশ্নের উত্তরটা কিন্তু তোমাদের হয়তো কনফিউজিং লাগতে পারে উত্তর লেখার সময়, তো বলে রাখি এর অ্যান্সারটা কিন্তু একের দাগ হবে, কারণ এখানে দেখো বলেছিল লিভিং ক্রিয়েচার্স, আর ক্রিয়েচার মানে যার মধ্যে কিন্তু হিউম্যান বিংসকে বোঝাবে না, মানুষকে বোঝাবে না, শুধুমাত্র জন্তু বা কোনো ধরনের পোকামাকড় ইত্যাদি এই সমস্ত জিনিসকে বোঝাবে। তো এখানে দেখো প্রত্যেকটা এমসিকিউ এর মধ্যে একের একটা বাদ দিয়ে এখানে হিউম্যান বিংস দিয়ে দিয়েছে, এখানে ম্যারিনার্স দিয়েছে, ঠিক আছে, নাবিক, এখানে দিয়েছে ফেলো রোভার, এখানে দিয়েছে পোয়েট, তো প্রত্যেকটা হিউম্যান বিংস আছে, শুধুমাত্র এটাতে নেই, সেটার জন্য একের একটা সঠিক হবে, যেটা হচ্ছে গার্লস অ্যান্ড ওয়েলস। ডি এর এমসিকিউ দিয়েছিল দ্য পোয়েট ডিজায়ার্স, কবি ইচ্ছা করে হিজ ফেলো রোভার টু বি ইন এ, কেমন মুডে থাকবে সে, না এটা হবে চারের একটা জয়াস মুড। এরপরে কতগুলি প্রশ্ন দিয়েছে এবং সেই প্রশ্নের অ্যান্সারগুলো আমি তোমাদেরকে লিখিয়ে দিয়েছি। যদি প্রশ্নের উত্তরগুলো আমি যেমন দিয়েছি সেটা যদি নাও হয় কোনো অসুবিধা নেই, আমি যেমন মিনিংটা তৈরি করতে চেয়েছি এই প্রশ্নের উত্তরে তেমনটা হলেও কিন্তু তোমরা নাম্বার পাবে। দেখো প্রথম প্রশ্ন দিয়েছে দ্য হোয়াই ডাজ দ্য পোয়েট কম্পেয়ার দ্য লাইফ অফ এ ম্যারিনার উইথ দ্য লাইফ অফ জিপসিস, ঠিক আছে, মানে একটা নাবিকের জীবনকে কেন এই জিপসির জীবনের সঙ্গে তুলনা করেছে, একটা যাযাবর বা ভবঘুরের সঙ্গে কেন তুলনা করেছে, ঠিক আছে। অ্যান্সারটা হচ্ছে ওপেন এন্ডেড কোয়েশ্চেন, মানে যে যেমন খুশি নিজের মতো কিন্তু গুছিয়ে লিখতে পারে। তো আমি দেখো কি লিখিয়ে দিয়েছি এখানে, এ ম্যারিনার ইয়ার্নস ফর এ অ্যাডভেঞ্চারাস অ্যান্ড ফ্রি লাইফ, সিমিলারলি এ জিপসি অলসো ডিজায়ার্স ফর দ্য সেম, ঠিক আছে। আশা করি তোমরা মিনিংগুলো বুঝতে পারছো, যেহেতু তোমাদের অ্যান্সারের উত্তরগুলো বলে দিচ্ছি তো এখন আমি মিনিং বলছি না, জাস্ট উত্তরটা তোমরা একটু দেখে নাও। এ হেয়ার দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য লাইফ অফ এ ম্যারিনার উইথ দ্য লাইফ অফ জিপসিস, তো এই টাইপের অ্যান্সার লিখলে তোমরা ঠিক হবে তোমাদের অ্যান্সারটা। দুয়ের দাগে ছিল হোয়াট ডাজ দ্য পোয়েট আস্ক ফর অ্যাট দ্য এন্ড অফ এ ভয়েজ, তো এর অ্যান্সারটা হবে দ্য পোয়েট আস্ক ফর এ ম্যারি ইয়ার্ন ফ্রম এ লাফিং ফেলো রোভার অ্যান্ড কোয়াইট স্লিপ অ্যান্ড অলসো ডিজায়ার্স, আরও কী চায় না ফর এ সুইট ড্রিম, একটা সুন্দর সে স্বপ্ন চায় অ্যাট দ্য এন্ড অফ এ ভয়েজ, ঠিক আছে। প্রশ্ন থেকে আমরা লাস্টে এখানে জুড়ে দিলাম। এর পরের প্রশ্ন এরপরে হচ্ছে তোমাদের কি আনসিন দিয়েছিল, দেখো এই আনসিনটাও কিন্তু আমি যখন করিয়েছিলাম তোমাদের প্র্যাকটিস করেছিলাম তখন কিন্তু এই আনসিনটাও করানো ছিল, যেটা হচ্ছে ক্রোকোডাইল কনজারভেশনের উপরে, কুমির সংরক্ষণ নিয়ে, ঠিক আছে। আনসিনটা আমি এখন পড়ছি না, যখন অ্যান্সারগুলো বলবো তার মিনিং বলার সময় তোমরা অলরেডি কিন্তু অল্প কিছু জেনে যাবে আনসিন সম্বন্ধে। দেখো প্রথমে দিয়েছিল ইন্ডিয়া লঞ্চড ইটস ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট, এই প্রজেক্টটা কত সালে লঞ্চ করা হয়েছিল, না এটার অ্যান্সার হবে 1975, তোমরা এখানে দেখতে পাবে লেখাই আছে 1975। নেক্সট এমসিকিউ দিয়েছিল কারেন্টলি ইন ভিতরকনিকা ন্যাশনাল পার্ক দ্য নাম্বার অফ ক্রোকোডাইলস ইজ, এর মানে হলো যে কারেন্টলি বর্তমানে ভিতরকনিকা ন্যাশনাল পার্কে কতগুলি কুমির আছে। তো তোমার এখানে দেখো একটাও এমসিকিউ কিন্তু অ্যান্সারের সঙ্গে মিলবে না, কারণ এখানে এক্স্যাক্ট নাম্বারটা চাইনি, এখানে বলেছে অ্যাবাউট 3000, মোর দ্যান 2000, অ্যাবাউট 2000 আর লেস দ্যান 3000। তো এখানে আমাদের কুমিরের সংখ্যা কটা বলে দিয়েছিল, দেখো এখানে কুমিরের সংখ্যা বলেছিল 1811টা, তার মানে প্রায় 2000-এর মতো, সেই জন্য এর অ্যান্সারটা হয়ে যাবে অ্যাবাউট 2000, ঠিক আছে, এটা হবে অ্যান্সার। অনেকে হয়তো তোমরা ডাইরেক্ট অ্যান্সার খুঁজে পাচ্ছ না বলে হয়তো একটু টেনশন করছিলে, কিন্তু এর উত্তরটা কিন্তু হবে সি এর দাগ। এর নাম্বার অফ ক্রোকোডাইলস ইন ইন্ডিয়া হ্যাজ ইনক্রিজড ডিউ টু, কিসের কারণে এটা ইনক্রিজ হয়েছে, ক্যাপটিভ ব্রিডিং, এটা কিন্তু আনসিনে লেখা রয়েছে একদম স্পষ্টভাবে। চারের দাগে আছে দ্য ইয়ার 1972 ইজ সিগনিফিক্যান্ট ফর ওয়াইল্ড লাইফ এনথুজিয়াস্টস ইন ইন্ডিয়া বিকজ দিস ইয়ার, কী ঘটেছিল না দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট ওয়াজ পাসড ইন ইন্ডিয়া, এই অ্যাক্টটা কিন্তু এই 1972 সালে পাস করা হয়েছিল। এরপরে আছে কনজারভেশন অফ দি সল্ট ওয়াটার মনস্টার, সল্ট ওয়াটার মনস্টার্স বলতে এই নোনা জলের কুমিরদেরকে বোঝাচ্ছে, রেফার্স টু দ্য কনজারভেশন অফ, কিসের কথা বলা হচ্ছে না ক্রোকোডাইলস লিভিং ইন সল্ট ওয়াটার, যে সমস্ত কুমির নোনা জলে থাকে তাদের কথা এখানে বলা হচ্ছে, তো অ্যান্সারটা হয়ে যাবে সি এরটা। এরপরে অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল ফর দ্য প্যাসেজ উড বি, এই প্যাসেজের একটা টাইটেল যদি আমি দিতে বলে যদি, তাহলে কোনটা দিলে আমাদের সঠিক হতো, অবশ্যই এটা প্রথমটা দিলে কিন্তু সবথেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হতো, যে অ্যান এন্ডিওভার টু প্রোটেক্ট ক্রোকোডাইলস, ঠিক আছে, একটা প্রচেষ্টা কুমির বাঁচানোর। তো এরপরে আসি আনসিনের ট্রু ফলসে। দেখো প্রথমে দিয়েছে সিন্স 1975, 1975 সাল থেকে দ্য নাম্বার অফ ক্রোকোডাইলস ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার যে ক্রোকোডাইলের সংখ্যা হ্যাজ ডিক্রিজড ড্রাস্টিক্যালি, মানে ভীষণ বাজেভাবে সেটা কমে গিয়েছে। অবশ্যই না, 1972 সালের পরের থেকে যখন ওয়াইল্ড লাইফ এই একটা আসে তারপরে থেকে কিন্তু ক্রোকোডাইলের সংখ্যা অনেকটাই বেড়ে গেছে, তো ওটা ফলস হবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট তোমাদের এখান থেকে লিখতে হবে এইটা, টুডে দেয়ার আর 11
অর্থাৎ 1811টা সল্ট ওয়াটার ক্রোকোডাইলস ইন ভিতরকণিকা এ ভাস্ট ট্র্যাক অফ ফরেস্ট অ্যান্ড সল্ট ওয়াটার সোয়াম্প বাট, ঠিক আছে। তোমরা পুরোটা যদি সেন্টেন্স নাও লিখতে পারো, এই লাইনটা লিখলেও কিন্তু তোমরা এখান থেকে নাম্বার পেয়ে যাবে, তোমরা যদি এটাকে সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে ব্যবহার করো। এরপরে দ্য ভিতরকণিকা ন্যাশনাল পার্ক ইউজ টু বি দ্য হান্টিং গ্রাউন্ডস অফ কিংস ফ্রম কনিকা প্রিন্সলি স্টেটস। তো এটা কিন্তু ট্রু হবে এটা, ঠিক আছে। এটা এফ মনে হলো, এটা কিন্তু ট্রু, ঠিক আছে, এটা ট্রু লিখতে হবে। এর সাপোর্টিং স্টেটমেন্ট ওখানে লেখা রয়েছে যে ভিতরকণিকা ন্যাশনাল পার্ক দ্য ফর্মার হান্টিং গ্রাউন্ডস অফ কিংস ফ্রম দ্য কনিকা প্রিন্সলি স্টেট, ঠিক আছে, এটা হবে এর সাপোর্টিং স্টেটমেন্ট। নেক্সট ছিল আফটার রিটায়ারমেন্ট, মানে অবসর নেওয়ার পর মিস্টার সুধাকর কর ইজ নো লঙ্গার অ্যাসোসিয়েটেড উইথ ক্রোকোডাইল কনজারভেশন। ক্রোকোডাইল কনজারভেশনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন না। অবশ্যই এটা ফলস হবে, কারণ এর সাপোর্টিং স্টেটমেন্টও আমি তোমাদের যদি দেখাই, দেখো এখানে লেখা রয়েছে যে কর আফটার হিজ রিটায়ারমেন্ট, তার রিটায়ারমেন্টের পরেও কিন্তু হ্যাজ বিন ইম্পার্টিং টেকনিক্যাল এক্সপার্টিস অ্যান্ড মেথোডোলজি অন দ্য কনজারভেশন অফ দিস সল্ট ওয়াটার মনস্টার্স, ঠিক আছে, এটা হবে এর সাপোর্টিং স্টেটমেন্ট। এরপরে চলো দেখি আমরা আনসিনের কোয়েশ্চেনগুলোর অ্যান্সার। তো প্রথমে ছিল হোয়াট ওয়ার দ্য মেইন অবজেক্টিভস অফ দ্য ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট। এই যে প্রজেক্টটার এর প্রধান উদ্দেশ্য কী ছিল? তো এর অ্যান্সারটা এইরকম হবে যে দ্য মেইন অবজেক্টিভস অফ দ্য ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ওয়ার, ঠিক আছে, এটা কিন্তু আমি প্রশ্ন থেকে লিখলাম, এবার তারপরে আমি আনসিন থেকে খুঁজে পেয়ে যাব। টু প্রোটেক্ট দ্য অ্যানিম্যালস, ঠিক আছে, ন্যাচারাল হ্যাবিটেট অ্যান্ড রিভাইভ দ্য পপুলেশন থ্রু ক্যাপটিভ ব্রিডিং। আমি তোমাদের তাও দেখিয়ে দিচ্ছি যে অ্যান্সারটা কোথায় ছিল। এখানে ছিল টু প্রোটেক্ট থেকে তোমাদের পুরোপুরি লিখতে হবে এখানে ক্যাপটিভ ব্রিডিং পর্যন্ত। নেক্সট প্রশ্ন আছে যে হোয়াই ওয়ার দ্য সল্ট ওয়াটার ক্রোকোডাইলস অন দ্য ভার্জ অফ এক্সটিংশন ইন 1975। 1975 সালে কেন এটা প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছিল? তো প্রশ্ন থেকে লিখতে হবে দ্য সল্ট ওয়াটার ক্রোকোডাইলস ওয়ার অন দ্য ভার্জ অফ এক্সটিংশন ইন 1975। এবারে তুমি অ্যান্সারটা ওই দিক থেকে পেয়ে যাবে, যেটা হচ্ছে ডিউ টু ইনডিসক্রিমিনেট। দেখো আমি দেখাচ্ছি কোথায় অ্যান্সার লেখা আছে। তোমরা যদি এখান থেকে লেখো এই যে ডিউ টু ইনডিসক্রিমিনেট কিলিং ফর কমার্শিয়াল পারপাস অ্যান্ড সিভিয়ার লস অফ ন্যাচারাল হ্যাবিটেট, ঠিক আছে, এটা লিখলে তোমাদের উত্তরটা এখান থেকে কারেক্ট হবে। তো চলো এরপরে দেখি আমরা 3-এর দাগে কী প্রশ্ন দিয়েছিল। বলেছে হু ইজ রেফার টু অ্যাজ ওড়িশাস ক্রোকোডাইল ম্যান। ক্রোকোডাইল ম্যান বলতে কাকে বলা হয়েছে? এখানে এখানে আমাদের লেখাই রয়েছে আনসিনে যে ক্রোকোডাইল ম্যান কে, সেটা হচ্ছে মিসেস সুধাকর কর, তাকেই কিন্তু ক্রোকোডাইল ম্যান বলা হয়। তাহলে আমাদের হুয়ের জায়গাতে শুধুমাত্র মিস্টার সুধাকর কর লিখে দেবো এটা, আর তারপরে যা আছে পুরোটা লিখে দেওয়া যাবে এখানে। এবং যেহেতু আরেকটা প্রশ্ন এখানে জুড়ে দিয়েছে, তো সেই প্রশ্নটা আমরা একটু প্যারা করে লিখব। লেখা আছে হুইচ পোস্ট ডিড হি রিটায়ার ফ্রম। কোন পোস্ট থেকে সে রিটায়ার করেছিল? তো প্রশ্ন থেকে লিখব হি রিটায়ার্ড, যেহেতু ডিড ছিল আমাদের কিন্তু এটা রিটায়ার্ড করলে তখনই এটা সেন্টেন্সটা সঠিক হবে। রিটায়ার্ড ফ্রম দ্য পোস্ট অফ সিনিয়র সায়েন্টিস্ট, এই পদটা থেকে। আর লাস্ট প্রশ্ন দিয়েছিল আনসিন থেকে হাউ ডাজ মিস্টার কর কন্ট্রিবিউট টু দ্য ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ইভেন আফটার হিজ রিটায়ারমেন্ট। কীভাবে সে অবদান রেখেছিল এই কনজারভেশন প্রজেক্টে তার রিটায়ারমেন্টের পরে? মিস্টার কর হ্যাজ বিন ইম্পার্টিং টেকনিক্যাল এক্সপার্টিস অ্যান্ড মেথোডোলজি অন দ্য কনজারভেশন অফ দ্য সল্ট ওয়াটার মনস্টার্স ইভেন আফটার হিজ রিটায়ারমেন্ট, এটা হচ্ছে এর অ্যান্সার। তো এই ছিল আনসিনের প্রশ্নগুলো, যেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তোমরা হয়তো আশা করি বুঝতে পেরেছো আনসারগুলো, আর আশা করি তোমরা ঠিকঠাকই লিখেছো। তো এরপরে আসি সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। প্রথমটার অ্যান্সার হবে ইট হ্যাড বিন ড্রিজলিং। যেহেতু এটা পাস্ট টেন্সে লিখতে হবে, ঠিক আছে, অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিলো। আর হ্যাড বিনটা কেন দেবো না, এখানে ফর আওয়ার্স লেখা রয়েছে, অনেক ঘন্টা ধরে বা অনেকক্ষণ ধরে হচ্ছিল সেই জন্যে। এরপরে বাট ইন দ্য আফটারনুন দ্য উইন্ড গ্রিউ আপ, এটা পাস্ট টেন্স ব্যবহার করবো, সেই জন্য গ্রিউ আপটা হবে এর কারেক্ট অ্যান্সার, বা অপশন থেকে এটাই সঠিক হবে। আর দেন ড্যাশ দ্য স্ট্রম উইথ হেভি গাস্ট, তারপরে আসলো, তাহলে এসেছিল, এটা পাস্ট টেন্স ব্যবহার করবো, অর্থাৎ এখান থেকে কিন্তু কেমটা হবে এর অ্যান্সার। তো এবারে আসি আর্টিকেল প্রিপোজিশন। লাস্ট ইয়ার উই ভিজিটেড হরিদ্বার ইন সামার, ঠিক আছে, সামারের আগে আমরা ইন বসাবো। উই স্টেড ইন এ হোটেল ড্যাশ দ্য রিভার, এটা তোমরা যদি নিয়ার লেখো হোটেলের এই রিভারের কাছে, নদীর কাছে, সেটাও হবে। আর যদি তোমরা নদীর ধারে অর্থাৎ যদি বাই ব্যবহার করো তাও সেটা সঠিক হবে। আর এরপরে আছে দো দ্য হোটেল ওয়াজ এ বিট এক্সপেন্সিভ ইট ওয়াজ ভেরি নাইস, ঠিক আছে, এখানে কিন্তু দি হবে লাস্ট একটা। এরপরে আসি কিছু ডু অ্যাজ ডাইরেক্টেড। তো এরপরে দিয়েছিল গ্রামারে যে উই প্যাচ দ্য কাইট আপ উইথ এ লেটার, এটার ভয়েস চেঞ্জ করতে বলেছিল, আর অ্যান্সারটা হবে দ্য কাইট ওয়াজ প্যাচড আপ উইথ এ লেটার বাই আস, ঠিক আছে। তোমরা যদি এভাবে লেখো সেটাও হবে যে দ্য কাইট ওয়াজ প্যাচড আপ বাই আস উইথ এ লেটার, এটাও তোমাদের ঠিক হতো। এরপর
ফাদার আক্সড হিম হ্যাভ ইউ নো স্কুল টুডে, এটা কিন্তু স্বামীনাথন থেকে তোমাদের দিয়েছে ন্যারেশনটা। এটার অ্যান্সার হবে ফাদার আক্সড হিম, ঠিক আছে, যেটা আছে সেটা লিখলাম বাইরে। এরপর কমা কোটেশন উঠে আমাদের ইফ লিখতে হবে এবং তারপরে ইউ এর জায়গায় আমাদের বসাতে হবে হি হ্যাড নো স্কুল দ্যাট ডে, ঠিক আছে, হ্যাভ আছে বলে এখানে আমাদের হ্যাড আনতে হলো এবং টুডে থাকলে আমরা জানি যে দ্যাট ডে লিখতে হয়। এরপর দ্য পিপল ওয়ার মাচ ভেরি মাচ স্টান্ড, মানুষজন ভীষণ অবাক হয়ে গিয়েছিল, স্টান্ড হয়ে গিয়েছিল, ফুল স্টপ দিয়ে লেখা আছে দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং। এটা জয়েন করতে বলেছে, তাও কিন্তু সিম্পল সেন্টেন্স, আর এটা দিয়েছে পাসিং অ্যাওয়ে অফ বাপু এই গল্পটা থেকে। তো এটার জয়নিং কিন্তু খুবই সহজ, এটা কিন্তু আমি অনেকবার দেখিয়েও দিয়েছি। এটার অ্যান্সারটা হতো এইরকম, দ্য পিপল ওয়ার টু স্টান্ড, ঠিক আছে, টু স্পিক ইন দ্য বিগিনিং, এইভাবে লিখতে হবে। এরপরে আসি ফেজাল ভার্বস। ফেজাল ভার্বসগুলো কিন্তু খুব ইজি দিয়েছিল তোমাদের এবারে, যে দ্য অফিসার ডিমান্ডেড হিজ এক্সপ্লানেশন ফর দ্য ওয়ার্ক। তো ডিমান্ডেড মানে দাবি করা, তো এখান থেকে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে কল ফর। কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে সবসময়, বা আগেও আমি বলেছি যেটা, যে এখানে কিন্তু ইডি আছে মানে পাস্ট টেন্স আছে, তো আমাদেরকেও কিন্তু খুব খেয়াল করে এটাকে পাস্ট টেন্স অর্থাৎ ইডি ব্যবহার করেই লিখতে হবে, আবার তখনই কিন্তু ঠিক হবে। এরপরে উই মাস্ট রিডিউস আওয়ার ডেইলি এক্সপেন্সেস, তো রিডিউস মানে কমানো, এটা হবে কাট ডাউন, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে, যেহেতু আগে একটা মোডাল আছে আর মোডালের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মই বসে, তো এখান থেকেও আমাদের ফেজাল ভার্বের প্রেজেন্ট ফর্মটাই বসাতে হবে এবং সেটা হবে কাট ডাউন। আই ক্যান নট রিমেম্বার হিজ নেম, রিমেম্বার মানে স্মরণ করা, তো এটার অ্যান্সার হয়ে যাবে কল আপ। এরপরে সবথেকে ইম্পর্টেন্ট এবং যেটাতে কিন্তু একটা রাইটিং স্কিলের সমান নাম্বার থাকে, মাত্র 4টে ওয়ার্ড এবং অনেকটাই কঠিন, সেটা হচ্ছে সিনোনিম। এগুলো ঠিকঠাক করতে পারলে কিন্তু তোমাদের অনেকটাই নাম্বার পাবে, এবং এটা যদি ভুল হয়ে যায় নাম্বার কিন্তু অনেকটাই কমে যাবে। তো দেখো প্রথমটার অ্যান্সার কী হবে, যেটা সিনোনিম থেকে খুঁজে, যেটা আনসিন থেকে খুঁজে নিয়ে তোমাদের লিখতে হয়। প্রথমে ছিল দ্য ন্যাচারাল হোম অর এনভায়রনমেন্ট অফ অ্যান অ্যানিম্যাল, তাহলে একটা প্রাণীর বসত বাড়ি, ঠিক আছে, কোনো স্থান যেখানে কেউ থাকে, তাহলে তাকে বলা হয় হ্যাবিট্যাট, ঠিক আছে, প্রথমটার অ্যান্সার হবে হ্যাবিট্যাট। এরপরে টু ব্রিং সামথিং ব্যাক টু লাইফ, কোনো কিছু পুনর্জীবিত করে তোলা, কাউকে জীবনে ফিরিয়ে আনা, তাকে বলা হয় রিভাইভ। ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট অর ভোকেশন, এটার অ্যান্সার হবে প্রজেক্ট। এবং টার্গেট মানে লক্ষ্য, সেটার উত্তর কিন্তু দুটো হতে পারে, অবজেক্টিভ অথবা মিশন, কিন্তু অবজেক্টিভটা এটা কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট, এটা কিন্তু বেশি ঠিক। তো দেখো এরপরে কিন্তু তোমাদের এসেছিল রাইটিং স্কিল, যে রাইটিং স্কিলগুলো কিন্তু খুব ইজি এসেছিলো। প্রথম যে রাইটিং স্কিল দিয়েছিল সেটা কিন্তু আছে যে রাইট এ লেটার দিয়েছিল, এবং এডিটোরিয়াল লেটার কিসের উপরে, না পলিউশন কজড বাই ফায়ার ক্র্যাকার্স, বাজি ফাটানোর জন্য যে পলিউশন হয় সেটা নিয়ে তোমাদের লিখতে দিয়েছিল। এটাও খুব ইজি একটা এডিটোরিয়াল লেটার, তোমরা যারা ফরম্যাট জানো বা যারা আমার চ্যানেলটাকে ফলো করো, এখানে কিন্তু এই ধরনের ফরম্যাট আমি অলরেডি দিয়ে দিয়েছি এডিটোরিয়াল লেটার, সেটা ফলো করলেও কিন্তু এই ধরনের রাইটিং তোমার না জানা থাকলেও তুমি ইজিলি লিখতে পারবে। তো আশা করি এটা তোমরা লিখতে পেরেছো, এটা কিন্তু রেকলেস ড্রাইভিংয়ের মতোই কিছুটা। এরপরে দিয়েছিল যে অ্যাডভান্টেজ অফ মর্নিং ওয়াক, খুব ইজি একটা রাইটিং স্কিল, মর্নিং ওয়াক তোমাদের টেক্সট বইতেও কিন্তু আছে, এবারে সেখান থেকেই পড়ে গিয়েছে, তো এটা সব থেকে ইজি ছিল। এবং এরপরে যেটা দিয়েছে 3 নম্বর এবং লাস্ট যে রাইটিংটা, সেটা হচ্ছে ড্যাকোয়েতি ইন ইয়োর এরিয়া, এবং সেটা অবশ্যই একটা নিউজ পেপার রিপোর্ট, ঠিক আছে। তো এই নিউজ পেপার রিপোর্ট কিন্তু অনেকেরই মাথায় ছিল না যে এবারে হয়তো আসতে পারে, কিন্তু একটা সারপ্রাইজিংলি আমাদেরকে এটা রিপিট করে দিয়েছে এবারের প্রশ্নে। তো এটাও আমি লিখিয়ে দিয়েছিলাম আমার চ্যানেলে, সেই ভিডিও তোমরা কিন্তু দেখতে পারো, যে আমি কিন্তু রুথলেস রবারি বলে এই রিপোর্ট রাইটিংটাই আমি লিখিয়ে দিয়েছিলাম। তো এই ছিল এবছর মাধ্যমিকের তোমাদের ইংলিশ প্রশ্ন, আশা করি তোমরা খুব ভালোভাবেই দিয়েছো পরীক্ষা, এবং প্রশ্ন মোটামুটি সহজই ছিল, একটু চেষ্টা করলে কিন্তু তোমাদের 80 থেকে 90 নাম্বার অনায়াসে কিন্তু পাওয়া যেতে পারে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, এবং ভিডিওটা যদি হেল্পফুল লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে তা শেয়ার করতে পারো, এবং এই ধরনেরই রাইটিং স্কিল, রিডিং স্কিল এবং অথবা গ্রামার সম্বন্ধে খুঁটিনাটি বিষয় জানার জন্য লার্নিং ইংলিশ চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো।